সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHM টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G13 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। এক, উট পাখি উঠতে পারে না। দেখো না আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো উট পাখি নয় উড়তে সক্ষম। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। দুই, রাজনীতিবিদেরা কদাচিৎ সৎ হন। দেখো ব্যতিক্রম নিয়ম, কদাচিৎ আছে, সদার্থক হলে ও বচন, নঙার্থক হলে আই বচন। যেহেতু সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। তিন, কম সংখ্যক লোকই স্বার্থপর নয়। দেখো কম সংখ্যক আছে, আয় অথবা ও বচন। সদার্থক হলে আই বচন, নঙার্থক হলে ও বচন। যেহেতু নঙার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো লোক নয় স্বার্থপর। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য। চার, একজন বাদে সব কবি সুখী। দেখো বাদে আছে, তাহলে বাদে থাকলে এ অথবা আই বচন। নির্দিষ্ট হলে এ বচন আর অনির্দিষ্ট হলে আই বচন। যেহেতু একজন অনির্দিষ্ট সেহেতু এটা আই বচন হবে। এলেপ করে আই বচন লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য হচ্ছে কবি, তাহলে কোনো কোনো কবি হয় সুখী। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করো। এক, বর্গাকার বৃত্ত নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব। দেখো এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে বৃত্ত আর বিধি হচ্ছে বর্গাকার, তাহলে কোনো বৃত্ত নয় বর্গাকার। দেখো প্রথমে আবর্তন ক্রিয়া সম্পন্ন করতে হবে, তাহলে পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো আবর্তনীকে উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করবে। তাহলে বর্গাকার আগে চলে আসবে, বর্গাকার বস্তু নয় বৃত্ত। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করব, ই থাকলে বিবর্তন করলে এ বচন হবে, তাহলে আগে অতএব চিহ্ন লিখতে হবে, তারপরে কি এলেপ করে এ বচন। সকল বর্গাকার
বস্তু হয় অবৃত্ত, পাশে লিখব বিবর্তিত। 2, অধিকাংশ ছাত্র পড়াশোনাতে অমনোযোগী। দেখো অধিকাংশ আছে, আয় অথবা অবচন। সদার্থক হলে আয় বচন, অনর্থক হলে অবচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচনে লিখব কোনো কোনো উদ্দেশ্য ছাত্র হয় পড়াশোনাতে অমনোযোগী। পাশে লিখব আবর্তনীয়। দেখো একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচনে লিখব কোনো কোনো। দেখো আবর্তনীকে উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করে, তাহলে পড়াশোনাতে অমনোযোগী ব্যক্তি হয় ছাত্র। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করব, আয় থাকলে ও বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচনে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্য এক হবে, পড়াশোনাতে অমনোযোগী ব্যক্তি নয় অছাত্র। পাশে লিখব বিবর্তিত। 3, সেই ভীতু যে পলায়ন করে। দেখো এ বচন হবে, তাহলে সকল উদ্দেশ্যে ভীতু ব্যক্তি, তাহলে সকল ভীতু ব্যক্তি হয় পলায়নকারী। পাশে লিখব আবর্তনীয়। একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন লিখব কোনো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে, তাহলে পলায়নকারী ব্যক্তি হয় ভীতু। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করব, আয় থাকলে বিবর্তন করলে ও বচন হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্যপদ এক হবে, পলায়নকারী ব্যক্তি নয় অভীতু। পাশে লিখব বিবর্তিত। 4, কেবলমাত্র দার্শনিকেরাই আবেগপ্রবণ। দেখো কেবলমাত্র আছে বাক্যের প্রথমে, তাহলে এ বচন হবে। আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদ স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে দার্শনিক আর বিধেয় হচ্ছে আবেগপ্রবণ। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল আবেগ প্রবণ ব্যক্তি হয় দার্শনিক। পাশে লিখব আবর্তনীয়। দেখো একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্যবিধি স্থান পরিবর্তন করবে,
দার্শনিক হয় আবেগপ্রবণ ব্যক্তি। পাশে লিখব আবর্তিত। একে বিবর্তন করব, আয় থাকলে বিবর্তন করলে ও বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনে কি হবে, উদ্দেশ্যপদ এক হবে, তাহলে দার্শনিক গুণের পরিবর্তন হবে, নয় অ আবেগ প্রবণ ব্যক্তি। পাশে লিখব বিবর্তিত। সিদাক আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। এক, তিনি শিক্ষক নন, যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এবং তিনি পণ্ডিত ব্যক্তি নন। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? যেহেতুর আগের বাক্য, তিনি শিক্ষক নন। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। কী বচন হবে? দেখো ই বচন। তিনি নন শিক্ষক। দেখো আমরা দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজব তিনি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো তিনি পণ্ডিত ব্যক্তি নন, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। এলেপ করে ই বচন লিখব তিনি নন পণ্ডিত ব্যক্তি। দেখো বাকি আছে কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক। দেখো এ বচন হবে, আর এ বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয়পদ স্থান পরিবর্তন করবে, কারণ কেবলমাত্র আছে। তাহলে সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি। তাহলে এবার কাজ চিহ্নিত করা। তিনি পক্ষপদ এস, শিক্ষক সাধ্যপদ পি, পণ্ডিত ব্যক্তি হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে আর না মানলে অবৈধ হবে। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখব যে প্রত্যেকটি ন্যায় 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ই বচনে উভয় পদ ব্যাপ্য হয়, ই বচনে উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো পণ্ডিত ব্যক্তি, দেখো একবার ব্যাপ্য হয়েছে অপ্রধান আশ্রয় বাক্যে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ দেখো শিক্ষক 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কী হবে? যুক্তিটি বৈধ। তাহলে এই যুক্তিটা হচ্ছে বৈধ। এবার আমাদের মূর্তি আর সংস্থান বের করতে হবে। তাহলে আমরা মূর্তি বের করব। মূর্তি, তাহলে মূর্তি কী হবে? বচন 3টে আছে কি? মূর্তি, এ ই ই, এটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে, তারপরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট হবে দোষ। তাহলে দোষ কি? দোষ হচ্ছে নেই। পয়েন্ট লিখবো ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে এইভাবে লিখব, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ
যুক্তিটি বৈধ, কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। নাম কেমিস্ট্রি, CAMESTRES। বছরের নিচে কি করব? আন্ডারলাইন করব। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা লিখতে পেলে তোমরা 4 4 পাবে। 2, সে ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, সে অবশ্যই ভীরু। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। এলেপ করে দেখো এটা এ বচন হবে, তাহলে এ বচন দিয়ে লিখব সে হয় ভীরু ব্যক্তি। দেখো আমরা দুটো পদ পেলাম, একটা হলো পক্ষপদ পেলাম আর একটা পেলাম সাধ্যপদ। এবার খুঁজব সে আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা হবে কি? অপদান আশ্রয় বাক্য। দেখো সে অসৎ, তাহলে এটা অপদান আশ্রয় বাক্য। এলেপ করে লিখব এ বচন দিয়ে সে হয় অসৎ। দেখো বাকি আছে কেবল অসৎ লোকেরাই ভীরু। তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে। কী বচন? এ বচন। আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে, কারণ এখানে কেবল আছে। তাহলে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ। তাহলে এবার চিহ্নিত করব। সে আছে পক্ষপদ এস, ভীরু ব্যক্তি সাধ্যপদ পি, অসৎ হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে আর না মানলে অবৈধ হবে। তাহলে 1 নম্বর নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি নেই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। দেখো হেতুপদ অসৎ, দেখো দুটি বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার আমরা মূর্তি লিখব। মূর্তি, তাহলে মূর্তি কী হবে? বচন 3টা হচ্ছে মূর্তি, এ এ এ। এবার সংস্থান আঁকবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে কী আছে? পি আছে, তারপরে কী আছে? এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম। এম এম এ যোগ কর কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট আছে দোষ। তাহলে কী দোষ? অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি কারণ হেতুপদ অসৎ, প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থান থেকে একবারও ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এটা লিখতে হলে তোমরা 4 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।